মধ্যে অনেক হচ্ছে, সেটার যেই একটা প্রেক্ষাপট আমরা গত কিছুদিন যাবত আমরা অতিক্রম করছি। আপনারা জানেন ইতিমধ্যে ইউএসএ যদিও আমরা জিএসপির কোনো বেনিফিট আমরা আরএনজি পাই না, তারপরেও তারা একটা অতিথি বলে মনে করেন যে জিএসপি তারা উদ্যোগ প্রত্যাহার করেছে, স্থগিত করেছে। পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কিছু অবজারভেশন দিয়েছে আমাদের জিএসপির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অবজারভেশন বা পরামর্শ ইতিমধ্যে আমরা পেয়েছি। সেই আলোকে আমরা আসলে সমস্ত আরএনডি সেক্টর একটা নতুন করে ভাবার এবং নতুন করে সংগঠিত করা, নতুন করে ফ্যাক্টরি কমপ্লায়েন্স এবং আদার ইস্যুগুলি এখানে সামনে আসছে। সে আলোকে আমরা কাজ করছি। আমরা কঠিন সম্মুখীন হচ্ছে, আমরা বিভিন্ন বায়ারদের কাছে আমরা অনেক কষ্টের সম্মুখীন হচ্ছে। আপনারা জানেন আমাদের ফ্যাক্টরিগুলি বিভিন্নভাবে দেশে প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘদিন যাবৎ। এখানে শহর কেন্দ্রিক যে ফ্যাক্টরিগুলি আছে সেই ফ্যাক্টরি বিল্ডিং ছিল না, এগুলি কনভার্টেড বিল্ডিং হয়ে আছে। এখন এই কাজগুলি অনেক ইজি না। আমাদের সমস্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ এবং চিটাগাঙে যে 3500-5000 ফ্যাক্টরি যেভাবে ছড়ায় ছিটে আছে, এটাকে একটা কমপ্লায়েন্সের আওতায় নিয়ে এসে কাজ করা এটা খুবই একটা জটিল এবং দুরূহ কাজ। তারপরও আমরা আরম্ভ করছি বিজিএমই এবং বিকিম, আমরা সরকারের সাথে বিভিন্ন টিমভাবে আরম্ভ করছি এবং ইতিমধ্যে আমরা পজিটিভ যে দিকটা দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র খুব জোরের সঙ্গে বলেছে যে আমিনুল হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত এবং বিচারটা অনেকগুলি শর্ত আছে। আমরা ওইগুলিকে আমরা যদি এখন যে প্রশ্নটা আছে আমাদের কমপ্লায়েন্স কোড অফ কন্ডাক্ট, বিল্ডিং কোড, অনেকগুলি প্রশ্ন আমাদের সামনে আসছে, সেগুলিকে যদি আমরা মূল্যায়ন করে আমরা দেখি, প্রথম যে হতাশার যে বাণী আমরা বিভিন্ন শুনতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকে, এখন ইউরোপিয়ান সহ আমাদের বিভিন্ন বায়ার ফোরাম 111টা বায়ার অলরেডি আমাদের সাথে যোগ দিয়েছে, যারা আমাদেরকে আমাদের শিল্পের মান এবং আমাদের শ্রমের উন্নয়ন করার জন্য তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহ হয়েছে। এবং এটাকে আমরা পজিটিভ ভাবে যদি নেই, আমি মনে করি অদূর ভবিষ্যতে আমরা যদি সেই বদনাম থেকে কাটিয়ে উঠতে পারি, আমরা যদি ফ্যাক্টরিগুলিকে কমপ্লায়েন্স ইস্যুকে এনশিওর করতে পারি এবং আমাদের ফ্যাক্টরিগুলি যে একটা ইউনিফর্ম একটা কান্ট্রি কোড অফ কন্ডাক্টে যদি আমরা সমস্ত ফ্যাক্টরিগুলিকে একটা চালাতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের যে সম্ভাবনা $20 বিলিয়ন ব্যবসা, আমরা যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল সে অতিক্রম করে আমরা যে টার্গেট 2020 সালে বাংলাদেশ $50 বিলিয়ন আরএনজি করে সম্ভব। এবং এই জন্য আমাদের অনেক কর্মপরিকল্পনা করা দরকার এবং সরকার এবং আমাদের যেমন সম্মিলিতভাবে। আপনি জানেন যে এটা বাংলাদেশের জন্য খুব দুরূহ কাজ, কারণ আমাদের জিডিপি যেভাবে এগোচ্ছে, আমাদের অর্থনীতি যত বড় হচ্ছে, আমাদের ফ্যাসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার সেভাবে বড় হচ্ছে না। আমাদের গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে আমাদের সম্ভাবনা, যে বিদ্যুৎ যদিও এখন অনেক উন্নত হয়েছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করার জন্য সে ব্যবস্থা নেই। সবচেয়ে বড় প্রতিবন্ধক হলো আমাদের নতুন করে ইন্ডাস্ট্রিগুলি যে রিলোকেটেড করা, ইন্ডাস্ট্রিগুলিকে স্থাপন করা, নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করা, যে আমাদের মার্কেটকে এক্সপান্স করার জন্য নতুন ভাবে যে চিন্তা ভাবনা, সেই জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দরকার, ইউটিলিটি সাপোর্ট দরকার, সাপোর্টগুলি কিন্তু আমাদের যে বাজেট আমরা দেখছি গত বাজেট, সেই বাজেটে কিন্তু নাই। তা আমাদের যে সম্ভাবনা আছে, পাশাপাশি সম্ভাবনাকে কাটিয়ে ওঠার জন্য, সেটাকে কাজে লাগানোর জন্য কিন্তু আমরা কোনো টুলস আমাদের হাতে এখন আমরা দেখতে পাচ্ছি। যে প্রশ্নটা আমি করেছিলাম যে সামনে ঈদকে সামনে রেখে কোনো ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন কিনা, এখন তো একটা মোটামুটি ভাবে একটা সেটেলমেন্টের মধ্যে আসা গেছে, কিন্তু আমরা হতাশার কথা বলি। আমি আসলে হতাশার কথা কেন বলতেছি না, আপনারা দেখেন এত কিছুর পরেও গত মাসে আমাদের লাস্ট কোয়ার্টারে আমাদের 15% আমাদের গ্রোথ ছিল আমাদের এক্সপোর্ট। আমি মনে করি এই ঈদও আমরা লাস্টের 4টা ঈদ আমরা পার করেছি, মানে ছোটখাটো আসলে 40 লক্ষ লোক এখানে কাজ করে। এখনো সবার অর্থনৈতিক সীমাবদ্ধতা একরকম না, প্রত্যেকটা ফ্যাক্টরি অর্থনৈতিক অ্যাবিলিটিও একরকম না। এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে। তারপর আমরা মনে করি আমরা যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে শ্রমিকদের পাওনা দিয়ে তাদের বেতন ভাতা দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে পারি। আমাদের অনুষ্ঠানের সময়সীমা একটু সীমিত, সো আর এটি আমার আজকের একমাত্র আলোচ্য বিষয় নয়, সেটি মাথায় রেখে আপনি আপনার বক্তব্য। এই বিষয়টি নিয়ে আসলে আপনি উপস্থাপন করেছেন।